প্রিয় দর্শক শ্রোতা, আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু আজ আবার এসেছি আপনাদের সঙ্গে কিছু মত বিনিময় করতে। বন্ধুগণ, আমার আজকের কথা বলার বিষয়বস্তু হচ্ছে পাগল রে নৌকা ঝাঁকাস নিয়ে। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের বাংলাদেশে বহুল প্রচলিত একটা কথা আছে। সে কথাটি হচ্ছে, এক পাগল ছিল যে নৌকায় উঠলেই কেউ যদি তার মনে করিয়ে দিত তাহলে নৌকা সে দোলাইতো, ঝাঁকাইতো। এতে যাত্রীরা খুব ভয় পেত, পাগল হো হো করে হাসত। কিন্তু এই নৌকাটা ঝাঁকানো যদি কেউ তাকে মনে না করিয়ে দিত তাহলে তার মনে থাকতো না, নৌকাটা সে ঝাঁকাতেও না। সে একটা খেয়া ঘাটে বসে থাকতো যেখানে যাত্রী পারাপার হয়। যাত্রীরা যখন নৌকায় উঠত তখন সেও নৌকায় উঠে এপার ওপার করত এবং নৌকা ঝাঁকানোর কথা মনে হলেই সে নৌকাটা ঝাঁকিয়ে দিত। যাত্রীরা চিৎকার করত, সে আনন্দে অট্টহাসি করত। ঠিক আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার আসবার পর সে একই ঘটনা ঘটল। এক তথাকথিত বিপ্লবের মুখে 2024 সালের আগস্ট মাসে 5 তারিখে আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা দেশ থেকে চলে যান। যারা বিপ্লব করেছিল আজকে তাদের চেহারা দেশবাসীর কাছে পরিস্ফুট হয়ে উঠেছে। এরা এই বিপ্লবের যে নায়ক, বিদেশে বসে যিনি পরিচালিত করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে তারা খবরটি নিয়ে এসে একটা অন্তর্বর্তী সরকার গঠন করে তার প্রধান বানালেন। এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের এয়ারপোর্টে পা দিয়েই তিনি সাংবাদিকদের সামনে হুঁশিয়ারি উচ্চারণ করলেন, কারণ তিনি সেই নিজের মাঠটা প্রস্তুত করে চাইলেন যেটা আমাদের দেশে বহুল পরিমাণে সস্তায় লোকে খায়, সেটা হচ্ছে ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতা। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই পথটা প্রথম দিনেই বেছে নিলেন। তিনি সোজাসুজি ভারতকে উদ্দেশ্য করে বললেন যে বাংলাদেশের ব্যাপারে ভারত যেন নাক না ঘামায়, তাহলে আমরা ভারতের যে 7 সিস্টার আছে সেখানে আমরা দেখে নেব। বাস, এইটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম ঝাঁকুনি, পাগলদের নৌকা ঝাঁকাস নিয়ে। তিনি ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই দেখা গেল আমাদের বেশ কিছু উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, রা ক্লাবের যারা সদস্য, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল এবং উচ্চপদস্থ এরকম কর্মকর্তারা, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ঢাকার রাজপথে দাঁড়িয়ে তারা ভারতের বিরুদ্ধে একটা মিছিল করলেন এবং সেখানে ভারতকে উদ্দেশ্য করে বললেন যে বাংলাদেশ কয়েক ঘন্টার মধ্যেই 7 সিস্টার্স দখল করে নিতে পারে এবং তারা ইচ্ছা করলে মাত্র 8 ঘন্টার মধ্যেই কলকাতা পর্যন্ত দখল করে নিতে পারে। এই হলো পাগলের দ্বিতীয় নৌকা ঝাঁকানি। তৃতীয় ঝাঁকানিটা আসলে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘে যান, তিনি বিশাল একটা বাহিনী নিয়ে যান। তার সঙ্গে সহযাত্রী ছিলেন জামাত ইসলামের আমির মোহাম্মদ মৌলানা তাহের সাহেব। তিনি সেখানে তার যে জামাত ইসলামের যে সমস্ত লোক ছিল তাদের এক সমাবেশে তিনি বললেন যে জামাত ইসলামের হাতে তাদের 50 লক্ষ ট্রেন্ড ক্যাডার রয়েছে, তারা সেটা প্রস্তুত রেখেছেন ভারতবর্ষ দখল করে সেখানে গাজিয়াতুল হিন্দ প্রতিষ্ঠার জন্য। এই তৃতীয় নৌকা ঝাঁকানি। যাই হোক, পাগলরা এভাবে তো পাগলামি করে নৌকাটা ঝাঁকানি দিল, কিন্তু তার ভবিষ্যৎ একবার ভাবল না। এই সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তা জামাত ইসলামের মতো একটা বড় দল, তার নায়েবে আমির, তাদের দ্বারা এই সমস্ত দায়িত্বহীন
কথাবার্তা দেশবাসী আশা করেনি। তার প্রতিফলস্বরূপ দেখা যাচ্ছে আজ কদিন যাবৎ বিভিন্ন সমাজ মাধ্যমে প্রচার করছে, সমাজ মাধ্যম থেকে প্রচার করছে, আমরা জানতে পারছি যে ভারতের যে 7 সিস্টার, সেটা আমাদের লালমনিরহাট সীমান্তে, সেখানে তারা প্রায় 62 মাইল জায়গা দখল করে নিয়েছে এবং বাংলাদেশের ভিতরে তারা ঢুকে গেছে। সূত্ররা জানাচ্ছে যে বিনা প্রতিবাদে সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি তারা পিছিয়ে চলে যাচ্ছে। এই যে সংবাদ মাধ্যমের খবরটা হলো সামাজিক মাধ্যমে, এটা সত্য কি মিথ্যা তারা আমরা তো হলফ করে বলতে পারবো না। যদি মিথ্যাই হয়, যদি এটা গুজবই হয়, তাহলে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্ততপক্ষে একটা প্রতিবাদ করবে। তা আজকে 3 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না। কাজেই যা রটে তা কিঞ্চিৎ ঘটে। তা আমার প্রিয় বন্ধুগণ, দ্বিতীয়ত আমরা আসি এই সপ্তাহে আরও যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে। আপনারা জানেন একজন প্রসিদ্ধ ইসলামী বক্তা যিনি ভারতে ছিলেন, তার নাম জাকির নায়েক। সারা বিশ্বব্যাপী ইসলাম প্রচারের জন্য তিনি নাম করেছিলেন, কিন্তু উস্কানিমূলক বক্তব্য এবং ভারতে ব্যাপক সংখ্যক হিন্দুদেরকে এবং খ্রিস্টানদের অন্যান্য ধর্মাবলম্বীদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে উদ্বুদ্ধকরণের জন্য এবং বিভিন্ন রাষ্ট্রদ্রোহমূলক কাজকর্ম করার জন্য ভারত তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তার বিরুদ্ধে, এবং তিনি ভারত থেকে পালিয়ে যান। বর্তমানে মালয়েশিয়ায় আসেন। অন্য কোনো দেশ এই ভদ্রলোককে কোনো শেল্টার দেননি। যাই হোক, এখন 2 দিন আগে আমরা জানতে পারলাম যে জাকির নায়েক বাংলাদেশে আসছেন বক্তৃতা দেওয়ার জন্যে। কোনো একটা ইসলামী সংস্থা তাকে আমন্ত্রণ জানিয়েছে এবং সরকার তাকে অনুমোদনও দিয়েছে। এখন আমরা বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থার দিকে যদি দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাবো জাকির নায়েককে এদেশে আসার এবং ইসলামী বক্তব্য প্রদানের মতো একটা মাঠ কিন্তু বাংলাদেশে প্রস্তুত হয়ে আছে। কারণ ইতিমধ্যেই অবৈধ তত্ত্বাবধায়ক সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করেছে। এখানকার উচ্চপদস্থ মিলিটারি কর্মকর্তারা পাকিস্তানে যাচ্ছে, পাকিস্তানের সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তারা এখানে আসছে। শোনা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে বা সূত্রগুলো জানাচ্ছে যে ইতিমধ্যে পাকিস্তান থেকে বহু অস্ত্র পাচার হয়ে বাংলাদেশে এসে জমা হয়েছে এবং পাকিস্তান বাংলাদেশের লোকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, জঙ্গি আন্দোলন গড়ে তোলার জন্য, জঙ্গিদেরকে শক্তিশালী করার জন্য পাকিস্তানি সেনানায়করা এখানে এসে তাদেরকে ট্রেনিং দিবে। ইতিমধ্যে নাকি সেই ট্রেনিং ক্যাম্প অলরেডি চালু হতে যাচ্ছে, সেটা আমরা জানতে পেরেছি। আমাদের এক অবৈধ সরকারের অবৈধ উপদেষ্টা, যিনি আমাদের পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের চার্জে আছেন উপদেষ্টা হিসাবে, তার নাম হচ্ছে আশিক মাহমুদ সজীব ভূঁইয়া। এর আগেও তিনি অনেক বড় বড় ঘোষণা দিয়েছিলেন যে 5 আগস্ট যদি সরকারের পতন না হতে, আওয়ামী লীগ সরকারের পতন না হতে, তাহলে তারা সশস্ত্র আন্দোলন শুরু করতেন। এতেই বোঝা যায় যে তাদের হাতে অনেক অস্ত্রপাতি আছে এবং থানাগুলো জ্বালিয়ে দিয়ে পুলিশদের হত্যা করে যে বহু অস্ত্রশস্ত্র যেগুলো গায়েব করা হয়েছিল সেগুলো তাদের হাতে রয়ে গেছে এবং তারা এখন করছে যে 8200 তাদের এই ক্যাডারের লোককে তারা ট্রেনিং দেবে, সেনাবাহিনীর ট্রেনিং দেবে এবং সেই ট্রেনিংয়ের দায়িত্ব পাকিস্তানের সেনাবাহিনীর কাছে তারা তুলে দিয়েছে। এইভাবে 8000 করে 4টা গ্রুপে তাদের ট্রেনিং হবে, 24,000। অনুমান করা হচ্ছে বা সন্দেহ করা হচ্ছে যেদেরকে নিয়ে তারা বিপ্লবী ইসলামী আর্মি গঠন করবে। তাহলে দেখা যাচ্ছে যে জাকির নায়েকের মাঠ বাংলাদেশ সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে আছে এবং সেই জন্য তাকে বক্তৃতার জন্য এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। যখন এটা প্রকাশ হয়ে গেল, তখন দিল্লি থেকে এর বিরুদ্ধে প্রতিবাদ করা হলো।
যে জাকির নায়েকের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে ভারতের। জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ সরকারকে অনুরোধ করা হচ্ছে জাকির নায়েকের জন্য ভারতের হাতে তুলে দেওয়া হয়। এটার কোনো রিপ্লাই দু একদিনের মধ্যে বাংলাদেশ সরকারের কাছ থেকে যখন গেল না, তখন ভারত আবার পুনরায় ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যকার প্রতিনিধি, তিনি জানালেন যে জাকির নায়েককে যদি বাংলাদেশে আসতে দেওয়া হয় এবং তাকে যদি ভারত সরকারের হাতে তুলে দেওয়া না হয়, তাহলে ভারত নিজেই জাকির নায়েককে বাংলাদেশ থেকে তুলে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করবে। এই হুমকি আসার পর আমরা দেখতে পেলাম যে জাকির নায়েকের আশাটা বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশ সরকার সেটা স্থগিত ঘোষণা করেছে। তো যাক বন্ধুগণ, আন্তর্জাতিক যে চক্রান্ত বাংলাদেশের বিরুদ্ধে চলছে, বাংলাদেশকে নিয়ে চলছে, সেটা বোধহয় বিশ্ববাসী সবাই জানেন এবং সেটার পরিসমাপ্তির জন্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে চায়না, আমেরিকা, রাশিয়া এদের তরফ থেকে যে সমস্ত টুকরো টুকরো খবর বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, তারা সবাই শেখ হাসিনা এবং তার সরকারকে সমর্থন করছে এবং বাংলাদেশে যাতে তিনি ফিরে আসতে পারেন সেজন্যে দিন দরবার চলছে। বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। যতটুকু জানি, যতটুকু শুনেছি, সবই সূত্র মারফত তা আপনাদের কাছে তুলে ধরলাম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।